বিএসটিআই অনুমোদন পেতে ছুটছে ঘাম। চরম ভোগান্তির সঙ্গে গুনতে হয় বাড়তি ফি। চাওয়া মেটাতে গিয়ে ঝরে পড়েন অনেক উদ্যোক্তা। হয়রানি কমানোর আশ্বাস মন্ত্রণালয়ের। বড় মৌসুমে বরেন্দ্র অঞ্চলে তীব্র সেচ সংকট। আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি। খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ শুরু। নকশা তৈরির কাজ প্রায় শেষ। চলছে দরপত্র আহ্বান প্রক্রিয়া। সহজ যোগাযোগে পণ্য পরিবহন ব্যয় কমার আশা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হচ্ছে অভয়াশ্রমে মাছ শিকার। জাল নৌকা নিয়ে নদীতে নামার প্রস্তুতি জেলেদের। আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা। এবং মধ্যপ্রাচ্য সংঘাতের 2 মাসে হরমুজে জাহাজ চলাচল কমেছে 95%। জ্বালানি পরিবহনে ভাড়া বেড়েছে 140%-এর বেশি। বেড়েছে অপরিশোধিত তেলের দামও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। বিএসটিআই সরকারি যে প্রতিষ্ঠানের সনদ ছাড়া বিক্রি করা যায় না মোড়কজাত পণ্য, অথচ সেই অনুমতি নিতে ঘাম ছুটে যায়। সনদ পেলেও জোটে বাৎসরিক বড় অঙ্কের ফির চাপ। প্রতিষ্ঠানটির নানা চাওয়া মেটাতে গিয়ে ঝরে পড়েন অনেক উদ্যোগ। এমন অভিযোগ এসিমি থেকে বড় ব্যবসায়ীদেরও। হয়রানি কমাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। অন্তরা সেনের রিপোর্ট। করোনাকালীন অনেকের মতো তনুশ্রীও ঘরে বসে শুরু করেন হোমমেড আচারের উদ্যোগ। বছর 4 আগে ঝক্কি ঝামেলার পর ট্রেড লাইসেন্স করাতে পারলেও এখনও নিতে পারেননি বিএসটিআইয়ের অনুমোদন। এই যে আলাদা আলাদা ফিস, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়। এই কারণে বিএসটিআইটা করতে পারছি না সহজে। অতিরিক্ত ফি আর জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই মারাতে চান না সংস্থাটির পথ। বিএসটির নিয়ম হচ্ছে প্রতি মধুর জন্য আলাদা আলাদা লাইসেন্স করা, টাকা জমা দেওয়া, যে নিয়ম অনুসারে প্রতিটা ফ্লেভার প্রতিটা লাইসেন্স পরীক্ষা করতে কিন্তু ওইগুলো তো আমরা ছোট উদ্যোক্তা, আমাদের পক্ষে সম্ভব না ওগুলো। খাদ্যজাত যে কোনো পণ্যের জন্য বিএসটিআইয়ের গুণগত মান সনদ পেতে গেলে পেরুতে হবে 21টি ধাপ। প্রথমে আবেদন ও 1000 টাকা সহ জমা দিতে হবে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কপি, টিন সার্টিফিকেট, কারখানার লেআউট সহ 8 ধরনের কাগজপত্র। এরপর কারখানা পরিদর্শনে গিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে তা সিল করে দেবেন কর্মকর্তা। সিল করা নমুনা বিএসটিআইয়ের অফিসে গিয়ে নির্ধারিত টেস্টিং ফি সহ জমা দিতে হয়। এক্ষেত্রে একই স্বাদের একই পণ্যের আলাদা সাইজের বোতল কিংবা প্যাকেটের জন্য দিতে হয় আলাদা ফি। খাদ্যজাত পণ্যের জন্য যা 1200 থেকে 16,000 টাকা। এরপর ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে দেয়া হয় লাইসেন্স। কোনো পণ্য বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়ার পর সেই পণ্যের বার্ষিক উৎপাদন বা বিক্রির ওপর 0.07 থেকে 0.1% হারে প্রতি বছর সার্টিফিকেশন মার্ক ফি দিতে হয়। প্রতি বছরের হিসাবে এককালীন 3 বছরের জন্য দিতে হয় এই ফি, যা 1500 টাকা থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে আবার যোগ হয় 15% ভ্যাট। র্যান্ডম ইন্সপেকশন অলওয়েজ করতে পারে, মার্কেট থেকে প্রোডাক্ট উঠিয়ে অলওয়েজ করতে পারে, বাট আমাকে যেন 3 বছরের মধ্যে একবার যেতে হয়, এই প্রসেসটা হওয়া উচিত। যদিও এ ব্যাপারে ভিন্ন তথ্য দিয়ে বিএসটিআর সার্টিফিকেশন মার্কস সিএম বিভাগের পরিচালক জানান, একটি ক্যাটাগরির পণ্যের জন্য একটি লাইসেন্সই যথেষ্ট। আমরা সার্টিফিকেটের ফিও একটাই রাখি, আবেদন ফিও একটাই রাখি, শুধুমাত্র ওই ভেরিয়েন্টগুলোর টেস্ট ফি আলাদা আলাদা হয়। একই জিনিস যদি আপনি বিভিন্ন সাইজে করেন, আমরা একটা সাইজেরই টেস্ট করি, কারণ ওটা একই জিনিস, ওটা টেস্টও একই করি। এই অবস্থায় উদ্যোক্তাদের সুবিধার্থে বিএসটিআই লাইসেন্স ফি কমাতে কাজ চলছে বলে জানান শিল্প সচিব। আগামী গভর্নিং বডিতে আমরা এটা উত্থাপন করব যে তাদের জন্য সহজভাবে এবং কিছু অর্থ কমানো যায় কিনা, এটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা আছে। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তারা যাতে একসাথেই সবগুলো কম্পোনেন্টগুলো ফয়সালা করে দেয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বড় মৌসুমে সেচ সংকটে ধুঁকছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। পানির অভাবে আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে পবা, গোদাগাড়ি, তানোরে তীব্র হচ্ছে সেচ সংকট। কৃষি নির্ভর বরেন্দ্র এলাকার দুর্ভোগ তুলে ধরেছেন কামরুজ্জামান মামুন, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু।
8 মাসের অন্তঃসত্ত্বা তহুরা বেগম। রান্না, গোসল, কাপড় ধোয়া আর খাবার পানি পেতে নিত্যদিনের সংগ্রাম তার। ভাত রানবো, পানি বেগর ভাত রান্না হয় না। পানির ব্যবস্থা নাই বোধহয়, এভাবে আমাকে পানি নিয়ে যায়, মানে সংসারের কাজে লাগাতে হয়। পুকুরের পচা পানি আমরা লিয়া কাপড় ধরি ধুই। পানির আমার খুবই ক্ষুদি বিধি, ধরেন কি কারেন্ট থাকে না। এমন জীবনযুদ্ধ রাজশাহীর বরেন্দ্র এলাকার বাসিন্দাদের নিত্যদিনের। সেচ নির্ভর বোরো চাষে অঞ্চলের কৃষকদের গল্পটা আরও কষ্টের। লোডশেডিং বেড়ে যাওয়ায় তীব্র হয়েছে সেচ সংকট। এই পানির লেয়ারটি প্রচুর পরিমাণে গভীরে চলে গেছে এবং এখান থেকে আমাদের পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। কারেন্ট যেহেতু থাকছে না, শ্যালো মেশিনে চালাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে আমার 3.5 লিটার করে তেল কাছে, মানে অনেক খরচা হয়ে যাচ্ছে বেশি। যখন আপনার বিদ্যুৎ থাকে না তখন আপনার ধরেন যে পুকুর থেকে আমরা মেশিন দিয়ে পানি উঠাই। 23,993 হেক্টর আবাদি জমির মধ্যে অর্ধেকের বেশি, প্রায় 1661 হেক্টরই পড়ে আছে অনাবাদি হয়ে। পানির লেয়ার না থাকা ও বিদ্যুতের চরম লুকোচুরিতে সেচ সংকটে ধুঁকে ধুঁকে বেঁচে আছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, বোরো ছাড়া কম সেচে উৎপন্ন ফসলে আগ্রহ বাড়াতে হবে কৃষকের। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে যেতে পারে এ অঞ্চলের সেচ সংকট। কৃষককে বোঝাচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে ধানের পরিবর্তে অন্য কোন ফসল করলে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে এবং এজ এ অঞ্চল হিসেবে আমরা এই পুরো বরেন্দ্র অঞ্চলটাকে পরিবেশ বিপর্যয় হাত থেকে রক্ষা করতে পারবো। বর্তমানে জ্বালানি তেলের যে বাড়তি মূল্য ধরা হয়েছে তা মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। এবার বন্দর বাণিজ্যের খবর। জ্বালানি সংকটে স্থবির চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে। বৈশ্বিক যে জ্বালানি সংকট, এর প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আমদানি রপ্তানি কার্যক্রমের যে গতি সেটি অনেকটাই কমে এসেছে। এখানকার যারা বিশেষ করে বাংলা ট্রাক রয়েছেন সেটির ব্যাপক সংকট রয়েছে। এখানকার আমদানি রপ্তানিকারকরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে 15 থেকে 20% অন্তত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। যদিও ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে কোনো ধরনের ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটেনি, কিন্তু ট্রাক চালক এবং ট্রাক মালিকরা বলছেন যে আসলে তাদের যে জ্বালানি যে চাহিদা সেটি কিন্তু ব্যাপকভাবেই আসলে সংকট রয়েছে এই মুহূর্তে। কারণ দূরপাল্লার যে সমস্ত ট্রাকগুলো পণ্য নিয়ে যাতায়াত করে তারা আসলে দীর্ঘ সময় রাতভর লাইন ধরেও আসলে তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না, এমনটাই বলছেন তারা। তো এই যে সংকট, এই তেলের সংকটের কারণে তারা বলছেন যে একদিকে যেমন পণ্য আনা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পণ্যের যে সমস্ত দাম সেগুলো আসলে বৃদ্ধি পাবে এমনটা আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আরও একটি সংকট এই মুহূর্তে রয়েছে ভারতের যে ভারত সরকার সম্প্রতি এখানে হচ্ছে স্থলবন্দর দিয়ে আমদানি, বিশেষ করে পাথর আমদানি কার্যক্রমে তারা হচ্ছে এলসি ভ্যালু বৃদ্ধি করেছে। এর প্রভাবও আসলে ব্যাপকভাবে পড়েছে। আমরা দেখেছি যে সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর এবং এখানে সবচেয়ে বেশি যে পণ্যটি আসে এর সিংহভাগই হচ্ছে পাথর, এবং এই পাথরে ব্যাপকভাবে আসলে ধস নেমেছে। গত এই চলতি মাসের গত 2 সপ্তাহে যেই হারে ছিল তার প্রায় 100 বেশি আসলে ট্রাক, পণ্যবাহী ট্রাক প্রতিদিন আসলে কমেছে আমদানি রপ্তানি। এ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম। সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সরাসরি যাচ্ছে সেখানে। প্রকল্প যদি গ্রহণ করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যানজট কমবে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আধুনিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্নটি মূল প্রশ্নের সাথে সম্পর্কিত নয়, আপনি ইচ্ছা করলে উত্তর দিতেও পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন কিন্তু রেল লাইনটা অনেক দূরে ছিল শহর থেকে, বাট এখন কিন্তু রেল লাইনটা শহরের ভিতরে চলে এসেছে। অর্থাৎ জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পরিধিটা বেড়েছে। আপনি যেই বাইপাসের কথা বললেন, আমি আমার নিজ শহর, নিজ ডিস্ট্রিক্টের কথা বলতে পারি, সেখানেও একটি বাইপাস আছে
যেটি শহরকে বাইপাস করে চলে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বাইপাসের উপরেও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাইপাসের দুই পাশে, বাইপাসের উপরে না, বাইপাসের দুই পাশে। এখন মনে হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, আমরা যদি শহর বাড়াতে চাই, রেল লাইনকে অন্যদিকে নিয়ে যেতে চাই, সেটি হয়তো বা করা যাবে, তবে আমাদের দেশটি আয়তন হিসাবে ছোট, সেজন্যই আমাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। আপনি জমিটা নষ্ট করবেন কিনা, আপনি এখানে অর্থটা ব্যয় করবেন কিনা, এই সকল কিছু বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে সবগুলো শহরের ক্ষেত্রে। এটি শুধু ময়মনসিংহ শহর না, এটি বোধহয় বাংলাদেশের সব শহরের ক্ষেত্রেই প্রযোজ্য বিষয়টি, একটি বড় পরিকল্পনা। আপনি নির্দিষ্টভাবে যেটি বলেছেন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সেটির উত্তরটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি যদি নোটিশ দেন, আপনি যদি প্রশ্নটি পাঠান, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক প্রিসাইজ উত্তরটি দিতে সক্ষম হব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন খুলনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আমির রেজাজ খান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 31 উত্থাপন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যখন প্রবাসে অবস্থান করেছিলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, আবহমান কাল হইতে ঘটিয়া চলা ভয়াবহ নদী ভাঙনের হাত হইতে ডাক এবং বটিয়াঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন কিনা? উত্তর হ্যাঁ হইলে এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। উপকূলীয় জেলা খুলনার দাকব ও বৈঠাঘাটা উপজেলা ভয়াবহ নদী ভাঙনের ঝুঁকি সম্পর্কে সরকার অবগত আছে। দাকব উপজেলায় 60-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। উক্ত বেড়িবাঁধটি নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সময় সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যা সংক্ষেপে আমি তুলে ধরতে চাই। খুলনা জেলার দাকব উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙন রোধে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় বুটবুনিয়া, খলিশা, গাইনিবাড়ি এবং ঝালবুনিয়া নামক স্থানে স্থায়ী নদী তীর ও বাঁধের ঢাল সংরক্ষণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটি মেয়াদ জুন 2027-এ সমাপ্ত হবে ইনশাল্লাহ। এছাড়াও মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খুলনা জেলার দাকব উপজেলায় উপকূলীয় 15 নম্বর 31-এর পুনর্বাসন প্রকল্পটির প্রকল্প দলিল বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দাকব উপজেলাবাসী ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে। ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ স্থানসমূহে ইতিমধ্যেই জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই দাকব ও বৈঠাঘাটা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো বাস্তবতার আলোকে ইনশাল্লাহ সংস্কারের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য আমির রেজাজ খান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যে উনি নিজেও জানেন
যে আমার এই অঞ্চলে উনি যে কথা আমি বলতে গিয়েছিলাম, উনি পূর্বাসে থেকেও সবসময় আমার এই অঞ্চলের লক্ষ্য রেখেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উনি পাঠিয়েছেন। যখন ভাঙন কবলিত অঞ্চলে মানুষ পানির বন্যার সময় পানি এত বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্য স্তরে চলে গিয়েছে, প্রতি বছরই এমনই হয়। তাই টেকসই বাঁধ নির্মাণ করলে উনি যে আশ্বস্ত করেছেন, আমার দাকব এবং বটিয়াঘাটার মানুষ অবশ্যই সেটা বিশ্বাস করে এবং বিএনপির সরকার ক্ষমতায় আসলে এই কাজগুলো সম্পন্ন হবে বলে মানুষ বিশ্বাস করে, যে কারণে তারা আমাকে ভোট দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো কোনো প্রশ্ন করেননি। এনিওয়ে, থ্যাংক ইউ। যারা মনিরুল হক চৌধুরী প্রশ্ন করবেন? ওটা তো নদী ভাঙন নাই তো ওখানে। আমি যে ব্যাপারে নদী ভাঙন, আমার এখানে ছিল পরিবেশের সমস্যা, বলতে পারি না। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মাননীয় সদস্য লাস্ট রো, ফোর্থ ফ্রম লেফট, বলুন। মাইক দেন, ওনাকে মাইক দেন। আপনি পাশের আসনে গিয়ে আব্দুল ওয়াহিদ, জি, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ গাইবান্ধা 5, প্রশ্ন করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবার ইউনিয়ন, ফজলপুর ইউনিয়ন, ফুলছড়ি ইউনিয়নের হাজার হাজার পরিবার নদী ভাঙনের শিকার। কাজে ওই এলাকায় আপনার এরেন্ডাবাড়ি, জিগাবাড়ি, হরিচণ্ডী, ফজলপুর এবং ফুলছড়ির নদী ভাঙন রোধের জন্য আশু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনি যেটি বললেন যে আপনার এলাকায় আশু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, আশু পদক্ষেপটির ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে উত্তর নেই। তবে ওভারঅল আমরা যেখানে যেখানে সারা বাংলাদেশের নদী ভাঙনের এই সমস্যাগুলো রয়ে গেছে, আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। আপনি যদি মাননীয় সংসদ সদস্য আপনি নির্দিষ্টভাবে আপনার এলাকার সমস্যাটির বিষয় যদি জানতে চান, দয়া করে নোটিশ দিবেন, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক উত্তর দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদে। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। কর্তৃপক্ষ বলছে, নকশা তৈরির কাজ প্রায় শেষ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ আলের রিপোর্ট। বগুড়া থেকে ঢাকায় যাতায়াতে রেলপথের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। রেলপথের সময় আরও কমাতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া রুট এড়িয়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন ডুয়েল গেজের রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে চলছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। 85.6 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 50.3 কিলোমিটার অংশ পড়েছে বগুড়া জেলায়। জেলা প্রশাসনের তথ্য মতে এরই মধ্যে প্রকল্পের জন্য 481 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। 2025 সালের 23 অক্টোবর থেকে এ পর্যন্ত 112টি চেকের মাধ্যমে মালিকদের 84 কোটি টাকার বেশি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। এটা যত দ্রুত শেষ হবে আমাদের তত আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে। বগুড়াতে আমাদের অনেক বায়াররা আসবে, যেমন কৃষকরা লাভবান হবে, আমার ভোক্তারাও যারা আছে তারা লাভবান হবে। শুধু নারী উদ্যোক্তাদের না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের প্রসার করবে। ভূমি অধিগ্রহণ শেষে শীঘ্রই প্রকল্পের কাজ পুরোপুরি চালুর আশ্বাস জেলা প্রশাসকের। বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেলের কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এটার অধিগ্রহণের সকল টাকা আমরা পেয়ে গিয়েছি এবং এটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে। সো এই অধিগ্রহণ যদি সম্পন্ন হয়, ওনারা যদি জায়গা বুঝে পান, ওনারা কাজ শুরু করতে পারবেন। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথে 2 জেলায় 1টি জংশন ও 6টি স্টেশন নির্মাণ করা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আসছে 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির
46তম সভা। উপস্থিত আছেন অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান, এফবিসিসিআই প্রশাসক, বিভিন্ন সংগঠনের নেতা, সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের 1.5 মাস আগে নিয়মিত যে আয়োজন এনবিআর এর পরামর্শক সভার বৈঠক, সেই বৈঠক কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বিভিন্ন অংশীজনরা তাদের প্রস্তাব তুলে ধরছেন। এফবিসিসিআই সবশেষ যে প্রস্তাবটি তুলে ধরেছে, তারা জানিয়েছে যে করমুক্ত আয়সীমা মূল্যস্ফীতি বিবেচনায় যেন 5 লাখকে উন্নীত করা হয়। এছাড়া নারীদের জন্য করমুক্ত আয়সীমা 5.5 লাখ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া চলমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিকল্প জ্বালানির উৎস হিসেবে যে সকল সরঞ্জামাদি রয়েছে, ব্যাটারি থেকে শুরু করে আর যে সকল বিকল্প জ্বালানির উৎস, সেসব সরঞ্জামাদিতে করমুক্ত আয়সীমা বা কর সুবিধা চেয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আর বেশ কিছু প্রস্তাব তুলে ধরছেন নিয়মিত অংশীজনরা। তারা বলছেন যে রপ্তানি যেহেতু এই মুহূর্তে নেতিবাচক ধারা রয়েছে, সেক্ষেত্রে রপ্তানি যে তহবিল, সেই তহবিলের আকার যেন $7 বিলিয়ন থেকে বাড়ানো হয়। এছাড়া কাস্টমস যে ধরনের জটিলতা রয়েছে, বন্দরে পণ্য খালাসে যে অধিক সময় দরকার হয়, সেদিকে জোর দেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন এখানকার যে সকল ব্যক্তিরা এখানে রয়েছেন এই মুহূর্তে। এই প্রোগ্রামে কিন্তু উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এছাড়া বাণিজ্য মন্ত্রী রয়েছেন এনবিআর চেয়ারম্যান। সব মিলিয়ে এখানকার যে আলোচনা, সেখানে বলা হচ্ছে যে যেহেতু বর্তমান উচ্চ জ্বালানি ব্যয় সহ যে সকল ব্যয় বাড়ানোর যে সকল বিষয় রয়েছে, তাতে করের যে চাপ সেটি যেন কমিয়ে করের আওতা বাড়ানো হয়, সেই ধরনের প্রস্তাবনাই কিন্তু এখানে জানাচ্ছেন সংশ্লিষ্ট। তো জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির বৈঠক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী MS আরিফিন। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে 30 এপ্রিল মধ্যরাত থেকে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে শুরু হবে মাছ শিকার। জাল, নৌকা মেরামত করে নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। সুজন দামের ছবি, মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। 30 এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মৎস্যজীবীরা। জেলেদের কেউ মেরামত করছেন জাল, কেউ বা ট্রলার নৌকা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলেও নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় তারা। বিগত দিনের যে মাছ ধরতে পারে না, যে ঘাটতিটা ছিল, ওই ঘাটতিটা পূরণ করে আবার উঠে আসতে পারবো। নদীতে মাছ ধরতে নামবো, আশা করি অনেক মাছ ধরবো। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা সফল হওয়ায় সুফল পাবেন জেলেরা, বলছে মৎস্য বিভাগ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তারা ধরে এই 2 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আর এই 2 মাসের আমরা জাটকার বরাদ্দকৃত চাল থেকে 40 কেজি হারে প্রতি মাসে তাদের চাল বিতরণ করেছি। জেলায় 1 লাখের বেশি মৎস্যজীবী থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 80,000। সময় সংবাদ, পটুয়াখালী। অভ্যন্তরীণ বাজার চাহিদা মেটাতে তৈরি পোশাক সহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে পুরান ঢাকাকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মঙ্গলবার সন্ধ্যায় পুরান ঢাকার লালবাগে উর্দু রোড গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে র্যাফেলডর পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। রোজায় অভ্যন্তরীণ বাজারে বিক্রি করা পোশাকের ক্রেতাদের পুরস্কার দিতেই এই লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, এমন আয়োজন ব্যবসায়ীদের মধ্যে নতুন ঐক্য গড়ে তুলবে। পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারের মাধ্যমে গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তারা। আদি ঢাকার আগের রূপ ফিরে আনবো ইনশাল্লাহ ফিরে আনবো। উত্তর রোডে আগের ঐতিহ্য ইনশাল্লাহ ফিরে আনবো আমরা বুড়িগঙ্গার আগের রূপ ফিরে আনবো। এখনো লালবাগের কেল্লা দেখার জন্য অনেক জায়গা থেকে আসে। কাজে এইগুলোকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, এই পুরনো ঢাকাকে সুন্দরভাবে সাজাতে চাই। সাথে থাকলে সুখ দুঃখে অনেক কিছু করতে পারবেন আপনারা, একে অপরের জন্য দাঁড়াইতে পারবেন, একজন কষ্টে পড়লে আরেকজন তারা সাহায্য করতে পারবেন। এই জন্য অ্যাসোসিয়েশনগুলো দরকার, সমিতিগুলো দরকার। বিশ্ব নিরাপত্তা দিবস পালন করেছে ইউনাইটেড গ্রুপ।
মঙ্গলবার তাদের অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড, ইউনাইটেড ট্যাঙ্ক টার্মিনাল লিমিটেড, ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড এর সঙ্গে যৌথভাবে চট্টগ্রামের আনোয়ারা প্ল্যান্ট এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড আই গ্যাস এলপিজি প্ল্যান্টে দিবসটি পালন করে। বৈশ্বিক উদ্যোগের সঙ্গে মিল রেখে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক সংস্কৃতি জোরদারের লক্ষ্যে নিরাপত্তা র্যালি, বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 2 মাসের মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমেছে 95% বেশি, আর সমুদ্রপথে জ্বালানি পরিবহনে জাহাজ ভাড়া বেড়েছে 41 থেকে 140%। এভাবে মধ্যপ্রাচ্য সংঘাতের চিত্র তুলে ধরেছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড। সংস্থাটি জানায় প্রায় 51% বেড়েছে কন্টেইনার ভাড়া। শুধু পরিবহন ব্যয়ই নয়, এই সময়ে 81% পর্যন্ত বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল আর প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম গ্যাসের দাম। বেড়েছে খাদ্যপণ্যের দামও। খাদ্যপণ্যের সূচক বেড়েছে 2.4%। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএসটিআই অনুমোদন পেতে ছুটছে ঘাম, চরম ভোগান্তির সঙ্গে গুনতে হয় বাড়তি ফি। চাওয়া মেটাতে গিয়ে ঝরে পড়েন অনেক উদ্যোক্তা। হয়রানি কমানোর আশ্বাস মন্ত্রণালয়ের। বড় মৌসুমে বরেন্দ্র অঞ্চলে তীব্র সেচ সংকট, আবাদহীন একরের পর একর জমি। লোডশেডিংয়ে বেড়েছে ভোগান্তি, খাল খনন কর্মসূচিতে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। এবং মধ্যপ্রাচ্য সংঘাতে 2 মাসে হরমুজে জাহাজ চলাচল কমেছে 95%। জ্বালানি পরিবহনে ভাড়া বেড়েছে 140%-এর বেশি, বেড়েছে অপরিশোধিত তেলের দামও। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।